লাগে টাকা দেবে গৌরী সেন, কিন্তু মন্ত্রী মশাইয়ের বাড়িতে টাকা এলো কোত্থেকে, দিল কে, তাও একেবারে 41 লাখ। আচ্ছা, ভোটের মুখে কি কারণে টাকার পাহাড় তৃণমূলের মন্ত্রীর বাড়িতে? প্রশ্ন অনেক, কিন্তু ইডির দাবি এর কোনোটারই সন্তোষজনক উত্তর দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা। অন্যদিকে রাজ্যের আরেক মন্ত্রীর ভাইয়ের বাড়িতেও প্রায় 72 ঘন্টা তল্লাশি চালালো আয়কর দফতর। আবার অন্যদিকে নির্বাচনী বন্ডে তৃণমূলের বিপুল লক্ষ্মী লাভের ব্যাখ্যা দিতে গিয়ে ড্রপ বক্সের এক আজব তত্ত্বকে সামনে এনেছেন কুণাল ঘোষ। আগামী 1 ঘন্টা এই নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, ভোটের মুখে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 41 লাখ, মেলেনি সদুত্তর, এমনটা দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মূল প্রশ্ন ছিল ইডির, এই ভোটের মুখে বিপুল পরিমাণে টাকা এলো কোত্থেকে, কি কারণে বাড়িতে নগদে রাখা আছে টাকা। ইডির সূত্রে দাবি এর কোনোটারই উত্তর দিতে পারেননি মন্ত্রী। বিদ্যুৎ মন্ত্রীর ভাইয়ের বাড়িতে 71 ঘন্টা ধরে তল্লাশি আয়কর দফতরের। স্বরূপকে ফের তলব, 15 দিনের মধ্যে একেবারে যাবতীয় নথিসহ আয়কর দফতরে হাজির হওয়ার জন্য স্বরূপ বিশ্বাসকে বলেছে, সমন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে তদন্তে সিবিআই, আলিপুর এবং কৃষ্ণনগরে তল্লাশি। এখানে দুটো জায়গার কথা বলা হয়েছে, কিন্তু তিনটি জায়গায় একযোগে তল্লাশি চলছে মহুয়া মৈত্রর। একই সঙ্গে মহুয়া মৈত্রর যে পার্টি অফিস রয়েছে সেখানে পর্যন্ত সিবিআই তল্লাশি চালাচ্ছে ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে। নির্বাচনী বন্ডে তৃণমূলের ড্রপ বক্সেই 1609 কোটি হয়তো উন্নয়নের জন্য দিয়েছেন, দাবি করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে ড্রপ বক্সে তো কেউ নাম লিখে যায় না, ফলে কে টাকা দিয়েছেন এটা জানা মুশকিল। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে আপনারা জানেন যে গতকাল 14 ঘন্টা টানা তল্লাশি চালানো হয়েছে এবং 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণে টাকার উৎস কি, তার কোনো সদুত্তর দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা বলে ইডি সূত্রে দাবি। নিয়োগ দুর্নীতি তদন্তে মন্ত্রীর বাড়িতে তল্লাশি, টাকার পাহাড়ের হদিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর ফোন, নথি পর্যন্ত মিলেছে বলে ইডি সূত্রে খবর। আমরা কোঅপারেট করেছি, ওনারাও অনেক সহযোগিতা করেছেন এবং যেটা প্রশ্ন করেছে আমরা উত্তর দিয়েছি, এর বেশি আর কিছু বলার নাই। মূল প্রশ্ন হচ্ছে, আমি সুদীপ রাহার কাছে এইখানে আসতে চাইবো যে 41 লক্ষ, দর্শকদের স্মরণে থাকবে যে মন্ত্রীর বাড়িতে যখন বিপুল পরিমাণে টাকা উদ্ধারের কথা বলা হয়, স্বাভাবিকভাবে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে প্রায় 52 কোটি টাকার মতন নগদে পাওয়া গেছিল এবং প্রায় 5 কেজির মতন সম্ভবত অলংকার পাওয়া গেছিল। দর্শকদের এটাও স্মরণে থাকবে যে চার্জশিট ইডি পেশ করেছিল সেক্ষেত্রে, সেখানে নাকি অর্পিতা মুখোপাধ্যায় তিনি দাবি করেছিলেন টাকা গয়না সবটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। আমি বলছি সুদীপ, ভোটের মুখে আরেক মন্ত্রীর বাড়িতে বিপুল পরিমাণে টাকা, অস্বস্তি বাড়ছে? অস্বস্তির কিছু নেই। ভোটের মুখে যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তাকে তো ইডি গ্রেপ্তার করতে পারেনি কেন? তার মানে নিশ্চয়ই ইডি সদুত্তর পেয়েছে। বাজারে ভাসিয়ে দাও, নির্বাচনের আগে আবার একটা পারসেপশন তৈরি করো, রাম মন্দির দিয়ে হলো না, 370 দিয়ে হলো না, কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে হলো না, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বিনা কারণে নবার ডেকে হলো না, আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর একের পর এক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই, ইডি, প্রার্থীদের বাড়িতে সিবিআই পৌঁছে যাচ্ছে। তা এটা করে আমি দুটো কথা বলে দিই, এখানে দুটো কথা বলে রাখা দরকার। এক হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি তল্লাশি চালিয়েছে, প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে, এখানে কিন্তু চন্দ্রনাথ সিনহা কোথাও অভিযুক্ত নন, কোথাও কোনো এফআইআর নেই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে, ফলত তার বিরুদ্ধে অভিযোগ এমনটা কিন্তু নয়। সবটা এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার কি ভূমিকা রয়েছে সেইটা জানতে গিয়েছিল ইডি, এক। আর দুই হচ্ছে যে বিপুল পরিমাণে টাকা এলো কোথায় তার সদুত্তর পায়নি। সদুত্তর ইনফ্যাক্ট চন্দ্রনাথ সিনহাকে পর্যন্ত প্রশ্ন করা হয়েছিল বিপুল টাকার যেটা ইডির দাবি নিয়ে, তিনি কোনো উত্তর দেননি। ওটা তো বিজেপি শিখিয়ে দেওয়া, বিজেপি ইডিকে যা বলতে বলেছে ইডি সেটা বলছে। যদি চন্দ্রনাথ সিনহা নিজেও কিছু বলেননি, যদি চন্দ্রনাথ সিনহা কেন বলবেন? আমার বক্তব্য হচ্ছে যদি 41 লক্ষ টাকা পাওয়া যায়, 41 লক্ষ টাকা বাড়িতে রাখা বেআইনি, তাহলে ইডি ব্যবস্থা নিল না কেন? ইডি গ্রেপ্তার করলো না কেন? কেন ইডি? তার মানে ইডির কাছে নিশ্চয়ই সদুত্তর রয়েছে। পারসেপশন তৈরি করবার জন্য তৃণমূলের নামে বাইরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বলে তৃণমূলকে চোর প্রমাণ করে যাতে নির্বাচনী বৈতরণী পেরোনো যায়। কিন্তু আমরা বলছি যত আক্রমণ আসছে আমরা তত কনফিডেন্ট হচ্ছি যে 42টা আসনের মধ্যে 20টায় প্রার্থী দিতে পেরেছে, 22টায় পারেনি। এই 20টার মধ্যে 5টা আসনেও বিজেপি জয়লাভ করতে পারে। আমি বলছি এইখানে সুদীপ রাহা যেটা বলছেন কি আশ্চর্য,
শশী পাঁজাকে যখন এই একই প্রশ্ন করা হয়েছিল, শশী পাঁজা বলছেন যে টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছে, তিনি উত্তর দিতে পারবেন। কোথাও দল কি এই টাকা উদ্ধার থেকে বিষয়টা নিয়ে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে আমরা জানি না। সুদীপের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই সদুত্তর ইডি পেয়েছে। সত্যি কি পেয়েছে? শশী পাঁজার বক্তব্যে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। একবার দেখুন শশী পাঁজা কি বলেছেন এই টাকা উদ্ধার নিয়ে। আপনি দুজন মুখ্যমন্ত্রীকে তুলে দিলেন, দুজন মুখ্যমন্ত্রীকে এই সময় আচরণবিধি, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সামনে নির্বাচন, দুজনকে তুলে দিলেন। এটা আমার মনে হয় ব্যাড স্পোর্টসম্যানশিপ, এবং চন্দ্রনাথ সিনহাও তার মধ্যে পড়ছেন। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, জিততে হবে। যদি মনে করে যে উত্তর 24 পরগনা জ্যোতিপ্রিয় মল্লিককে তুলে দিলাম, ডিস্টার্ব, বীরভূমে অনুব্রত মণ্ডল চলে গেছিলো, এখন চন্দ্রনাথ সিনহাকে তুলে নিলাম, ডিস্টার্ব, কিংবা করলাম, এই যে সেটা নিশ্চয়ই উনি বলবেন, সেটা নিশ্চয়ই উনি বলবেন। তার কাছে কি কাগজ আছে, তার কি কাগজ আছে, কোন পারপাসে রয়েছে ইত্যাদি সবটাই তিনি বলে দেবেন। এটা তো আমার জানার কথা না। এটা হচ্ছে সবটাই একটা মানসিক চাপ তৈরি করে, প্রথমে যাদের বাড়িতে আপনি পৌঁছে তাদেরকে বিব্রত করছেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলার মানুষের সামনে একটা ওই ইঙ্গিত দিয়ে এটা চলতেই থাকবে। কিন্তু আমি একেবারে উল্টো দিক থেকে দেবজিতের কাছে আসতে যাবো। দেবজিৎ, একেবারে টার্গেট করা হচ্ছে কেন বলছি? এই বীরভূম হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি। অনুব্রত মণ্ডল অনুপস্থিতিতে এই বীরভূমের যে দুটি লোকসভা কেন্দ্র বোলপুর এবং বীরভূম, সেখানে একেবারে নির্বাচনী কমিটির কার্যত মাথায় রয়েছেন, এবং অনুব্রতহীন বীরভূমে তৃণমূলকে কার্যত নতুন করে সংগঠিত করতে বড় ভূমিকা নিয়েছেন এই চন্দ্রনাথ সিনহা। ফলে একেবারে উদ্দেশ্য হচ্ছে তাকেই টার্গেট করো যাতে ভোটে আলটিমেটলি বিজেপি লাভ পেতে পারে, এইভাবে ব্যাখ্যা করছে তৃণমূল। গতকাল যখন তল্লাশির খবর চন্দ্রনাথবাবু পান, যেটা সংবাদ মাধ্যম থেকে পেয়েছি আমি, যে ওনার ছেলে ওনাকে ফোন করে জানিয়েছিলেন, উনি তো কোথাও রেজিস্ট্রি করেননি যে আমি এতে আপত্তি করছি। এখানে দাঁড়িয়ে সুদীপ রাহা কি বলছেন বা শশী পাঁজা বাইরে দাঁড়িয়ে কি বলছেন? পূর্ণ সহযোগিতা করছেন। হ্যাঁ, পূর্ণ সহযোগিতা, সেটাই তো বলছি, পূর্ণ সহযোগিতা করছেন। কোথাও কোনো এই ডিসক্রিপেন্সি নিয়ে, মানে এই যে 41 লক্ষ টাকা যে পাওয়া গেছে, সেটা যে সে টাকাটা যে সিজ হয়েছে, সিজ কখন হয়? যখন বেআইনি টাকা ঘরে থাকে। তাই নিয়েও তিনি কোনো আপত্তি করেননি যে না এটা বেআইনি নয়, এটা আইনি টাকা, আমার অমুক জায়গায় ভোলে বোম মিল ইত্যাদি তো এখনও পর্যন্ত আমরা কিছু দেখতে পাচ্ছি না, বা অপার সাম্রাজ্য এখনও পর্যন্ত দেখিনি। তবে মানে আস্তে আস্তে বেরোবে হয়তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। এখন 41 লক্ষ পাওয়া গেছে, কখন যে এটা বেড়ে 41 কোটি হবে, ঈশ্বর করুন যেন না হয়, তাহলে খারাপ লাগবে আমাদের সবারই। কিন্তু এটা তো ঠিক নয়। আমার মনে পড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশঙ্কার কথা, কে বলতে পারে এই ইডি বা সিবিআই যখন যাচ্ছে তারা সঙ্গে করে টাকা নিয়ে গিয়ে আর্মস নিয়ে গিয়ে রেখে দিচ্ছে কিনা বলছেন না তো, চন্দ্রবাবু তো বলছেন না। চন্দ্রনাথ বাবু কি বললেন একবারও যে ইডি বস্তায় করে টাকা এনে আমার বাড়িতে ঢুকিয়ে রেখেছিল, এখন সেটা বার করছে? সেটা বলছেন না কেন? এইসব আশঙ্কার কথা শহর কলকাতা থেকে বলছেন। এখনো পর্যন্ত দেখা যায়নি যে মন্ত্রী তার ফোন ছুঁড়ে জলে ফেলছেন, এখনো পর্যন্ত এটা দেখা যায়নি যে মন্ত্রী পলাতক, এখনো পর্যন্ত মন্ত্রী আছেন, ইডির সঙ্গে পূর্ণতঃ সহযোগিতা করছেন। টাকা পাওয়া গেছে এবং সেটা হিসাব বহির্ভূত টাকা, বাড়িতে রাখার কথা নয়। এই কথাগুলো আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এবং সেই সম্বন্ধে কোনো সদুত্তর নেই। লাস্ট কথা, যে একটা প্রসঙ্গ এসেছে, ইডি যা বলছে তা নাকি বিজেপি শিখিয়ে দিচ্ছে। চন্দ্রনাথ বাবুকেও কি বিজেপি শিখিয়ে দিচ্ছে মুখ বন্ধ রাখার জন্য? আমি এখানে চয়ন ভট্টাচার্যের কাছে আসতে যাবো। একটা বিস্ময়ের জায়গা চয়নদা, এই যে চন্দ্রনাথ সিনহার নামটা এই নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি পেল কিভাবে? ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, যখন গ্রেফতার করা হয় কুন্তল ঘোষকে, কুন্তল ঘোষের বাড়ি থেকে একটা রেজিস্টার পাওয়া যায়, যে রেজিস্টারে চন্দ্রনাথ সিনহার নামটা ছিল এবং তার পাশে 100 জন প্রার্থীর নাম ছিল। শুধু তাই নয়, তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের বয়ানে পর্যন্ত চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। একজন মধ্যস্থতাকারী, তার বয়ানে পর্যন্ত নাকি চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। বিস্ময়ের জায়গা এইখানে চয়নদা, সেটা হচ্ছে যে কুন্তল ঘোষকে, খুব সম্ভবত ইডির ইন্টারোগেশন শেষ হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন কুন্তল ঘোষ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন চিনি না কুন্তল ঘোষকে। তাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষকে চেনেন না, সেই কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া রেজিস্টারে নাম পাওয়া যাচ্ছে চন্দ্রনাথ সিনহার। খুব স্বাভাবিক, এই নেক্সাসটা তো অনেক বড় এবং ধীরে ধীরে উঠছে। কিন্তু আমার খুব পরিষ্কার প্রশ্ন, 21 লক্ষ টাকার হিসেব, মানে কোন সোর্স, সেটা কিন্তু স্পষ্ট হয়নি। চন্দ্রনাথবাবু তার প্রেস কনফারেন্সে বলেননি বা ইডিও বলেনি। কাজেই ওরা, এবং ইডির যা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, যে ইডি বলছে যে ওই সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তা দিতে পারেননি, এখানে সুদীপ বললেন যে এটা ইডি শিখিয়ে দাও, বিজেপি শিখিয়ে দাও বলি, আমরা জানি না। কিন্তু যা আমরা শুনলাম
সেটাই কিন্তু স্পষ্ট। এবং নিয়োগ দুর্নীতিতে যদি এই নামটা যুক্ত হয়ে যায়, আমরা আরও প্রশ্ন দিয়েছি যে তৎপরতার সঙ্গে এই কাজটা হচ্ছে, সেই তৎপরতার সঙ্গে কালীঘাটের কাকুর গলাটাও মিলিয়ে নেওয়া হোক, তাহলে অনেক বিষয়ই ধোঁয়াগুলো আমাদের সরে যাবে নির্দিষ্টভাবে। এটাই আমাদের দাবি। এবং এই ধরনের ঘটনা আমরা খুব চমকাচ্ছি না। 31 লক্ষ টাকা তো কিছু না, টিপস অফ দ্য আইসবার্গ। না, কিন্তু আমি বলছি আপনি এটা মানবেন যে একেবারে 41 লক্ষ টাকা কারোর বাড়িতে নগদ রাখা রয়েছে, থাকার কথা নয়, থাকার কথা নয়। এবং থাকলেও কি কারণে আছে ইত্যাদি প্রভৃতি তার সেই তথ্য লিখিতভাবে তার কাছে থাকবার কথা, কিন্তু সেই ধরনের কোনো বিষয় আমরা দেখতে পাই না। ধরুন ব্যাংক থেকে উইথড্র করলে উইথড্রয়াল স্লিপে আছে, চিহ্ন আছে, অবশ্যই থাকবে। হ্যাঁ, ক্রেডিট কার্ড যদি থাকে বা ডেবিট কার্ডে তুললেও তাহলে সে স্লিপটা প্রশ্নটা এইখানে তোমার বাড়িতে 41 লক্ষ কেন 41 কোটিও থাকতে পারে, তুমি সেটাকে যদি জাস্টিফাই করতে পারো, আমি আপনাদের হতে তুমি সেটাকে জাস্টিফাই করতে পারছো না। আমি না জাস্টিফাইয়ের বিষয় নিতে পারছো না, ইডি যেটা দাবি করছে আমার জাস্টিফাইয়ের বিষয় নেই। চন্দ্রনাথ সিনহা নিশ্চয়ই জাস্টিফাই করতে পেরেছে। চন্দ্রনাথ সিনহা তো মুখে কিছু বলছেন না, বলছেন না তো, আপনারা কেন ভাবছেন সব কথা সংবাদ মাধ্যমে বলবে? আপনারা বলছেন কুন্তলের ডায়েরিতে চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া গেছে, আপনারা বলছেন শান্তনুর ডায়েরিতে নাম পাওয়া গেছে, এগুলো ইডি শ্বেতপত্র প্রকাশ করে জানিয়েছে। আমি বলছি তৃণমূল তো দায়িত্ব নিচ্ছে না, এবিপি আনন্দ এটা বলছে কিসের ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে? না, আরে বাবা, নাকি দিয়ে, নাকি হয়তো যদি, এই হয়তো যদি নাকি দিয়ে একেবারে আমরা সম্পূর্ণ ইডি সূত্রে যেটা পাওয়া যাচ্ছে সেইটাকে আমরা বলছি। যে মুহূর্তে চন্দ্রনাথ সিনহা আমি বলছি না, পাশাপাশি এটাও তো বলছি, ফাইন, আমি বলছি এটাও তো বলছি তৃণমূলের তরফে, জেলা তৃণমূলের তরফে এটাও বলা হচ্ছে যে দুর্নীতির সঙ্গে চন্দ্রনাথ সিনহার কোনো যোগ নেই, আমরা সেটাও সমানভাবে রাখছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শশী পাঁজের বক্তব্য তুমি শুনলে সুদীপ, এই টাকা কোথায় কি কারণে এসেছে, কোন সোর্সে এসেছে, এটার দায়িত্ব তৃণমূল কংগ্রেসও, কিন্তু অন্তত শশী পাঁজ তো বলছে যা বলবেন সেটা চন্দ্রনাথ সিনহাও বলবেন। চন্দ্রনাথ সিনহা দিতে পেরেছেন বলে তাকে ইডি কাস্টডিতে নেয়নি। আমি বলছি, আপনারা বলছেন ওর নামটা নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে, ওর ডায়েরিতে এই নামটা লেখা রয়েছে, এটা এবিপি আনন্দ জানলো কিভাবে? না, এটা কোন সূত্র? আরে বাবা, আমি তো বলছি তো, সূত্রটা কে? না, এইটা তুমি জানতে চাইতে পারো না। সংবাদ মাধ্যমের সূত্র কোনো একটা রাজনৈতিক দল, না, কোনো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, কোন একটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংবাদ মাধ্যমের কাছে জানতে চাইতে পারে না তার সূত্রটা কি? অবশ্যই না, সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে তদন্ত চলাকালীন আপনারা এইভাবে কখনো ডিসক্লোজ করে না মিডিয়া। না, আপনাদের তাহলে আমি তুমি বিষয়টাকে লিঙ্গার করার চেষ্টা করছো। আমি এখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে এখানে আসতে চাইছি। গদাধর বাবু, আমার মনে আছে যে এই স্টুডিওতে আপনি একাধিকবার বলেছেন যে অন্যান্য যে কোনো কেন্দ্রীয় এজেন্সির থেকে ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত অনেক বেশি তথ্য নির্ভর এবং অনেক বেশি পিন পয়েন্টেড হয়। অন্তত রাজনৈতিক দলগুলো অন্য তদন্তের ক্ষেত্রে প্রশ্ন তুলতেই পারে যে আদৌ এটা তদন্তের স্বার্থে হচ্ছে নাকি এটা রাজনৈতিক প্রতিহিংসা, যেটা ইডির ক্ষেত্রে তোলা যায় না। এক্ষেত্রেও কি একই কথা বলবেন? দেখুন, প্রথমে এই ব্যাপারে আমি বলি একটু, ইলেকশন কমিশনের যেটা ইনস্ট্রাকশন যেটা পাবলিশ হয়ে গেছে, সেকশন 40টা পড়বেন, ট্রানজ্যাকশন অফ মানি ডিউরিং ইলেকশনস, কাইন্ডলি পড়ুন, রেফার করুন, আমি পড়েছি। সেখানে স্পেসিফিক্যালি বলা আছে যে ডিউরিং এই টাইম পিরিয়ডটাই আপনার যে মোর দেন 2 লাখ যখন ট্রানজ্যাকশন হবে, আচ্ছা, সেটাকে আপনাকে জানাতে হবে, ব্যাংকেও জানাতে হবে বা যে থ্রু দিয়েও জানাতে হবে। এবং এটা কিন্তু এবং কোন কোন এজেন্সি করবে সেগুলো বলা আছে, একটা কমিটি করে দেওয়া হচ্ছে এখানে, যার এই যে টাকাটা উদ্ধার হয়েছে একটা কমিটি রিভিউ করবে। সেই কমিটির আপনি সেকশন 40টা আমাকে আনলাম না পেপারটা, আনলাম না ক্যালিফাই করে দেখিয়ে দিতাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বললেন ইডি কেন? এই যে আপনার প্রিভেন্টিভ অফ মানি লন্ডারিং অ্যাক্টটা হয়েছে 2002 সালে। তার আগে কিন্তু আমাদের একটা অ্যাক্ট ছিল, সেটা ছিল প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট। কিন্তু এটা করতে বাধ্য হলো কেন গভর্নমেন্ট? কারণ এত ইকোনমিক অফেন্স বেড়ে গেল, যার জন্য একটা স্পেশালাইজড ইউনিট করতে বাধ্য হলো গভর্নমেন্ট। এবং এর পরে দেখা যাচ্ছে যে এই যে অ্যাক্টটা হয়েছে, এই অ্যাক্টটা সেকশন 3টা পড়ে দেখবেন। আমি পড়ছিলাম কালকে, কারণ একজন এতেই পড়েছিল কেন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট দেওয়া হলো। সেখানে যে পয়েন্টগুলো, গিল্টির যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, পারফেক্ট পয়েন্ট। কালকে দেখলাম যে কেজরিওয়ালের যে অ্যারেস্টের ব্যাপারে যেগুলো কোর্টে এসেছে, যে পাবলিক ডোমেনে যেগুলো এসেছে খবরগুলো, সেগুলো প্রত্যেকটার মধ্যে আপনি পাবেন। এখানে দেখুন কতগুলো আমি ওয়ার্ড আপনাকে করছি, নোয়িংলি অর আননোয়িংলি, যে ওয়ার্ডটা ইউজ করে সেকশন 3তে, যে গিল্টি প্রমাণ করার জন্যে। তারপরে বলছে যে আপনার যে ওখানে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনডালজিং, এই যে ওয়ার্ডগুলো আছে, আরও ওয়ার্ড আছে ওখানে,
সেখানে হচ্ছে প্রসেসের মধ্যে আমরা ইনভলভমেন্ট ইন দ্য প্রসেস। এই যে এখানে যেগুলো দেওয়া আছে এটা কিন্তু অন্য কোনো অ্যাক্টে নেই। আচ্ছা, এই ইডি সেকশন 3 দেখবেন। আরেকটা জিনিস আপনাকে বলি, মানি লন্ডারিং অ্যাক্টের কথা হ্যাঁ, বলছেন। মানি লন্ডারিং অ্যাক্ট সেকশন 16টা পড়বেন। হ্যাঁ, সেকশন 16-এ যেখানে সামন করা, সেকশন 16 সামন, সার্চ অ্যান্ড সিজার, পারফেক্ট। সেখানে পারফেক্টলি ডিসকাস, আপনাকে যে কোনো ইডি যে কোনো লোককে সামন করতে পারে, অ্যান্ড ইউ আর ডিউটি বাউন্ড টু অ্যাটেন্ড দ্যাট। এবং আপনি যেহেতু প্রসঙ্গ উত্থাপন করলেন, দর্শকরা ইতিমধ্যে জানেন যে সামন করলে তাকে কিন্তু হাজিরা দিতে বাধ্য। 9টা সামন এড়িয়ে যাওয়ার জন্য 10 নম্বর সামনের ক্ষেত্রে এবং এই বিপুল পরিমাণে টাকার মানি ট্রেল, সেইটা তদন্ত করতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং এই মুহূর্তে তিনি ইডি হেফাজতে রয়েছেন। আমি এখানে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পাশাপাশি যেতে যেতে আপনাদের দেখাতে চাইবো যে একটা নয়, তিনটে কেন্দ্রীয় এজেন্সি এই মুহূর্তে এই রাজ্যে তল্লাশি এবং তদন্ত চালাচ্ছে। আমরা একটা বিষয় তো যেটা আপনাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রাজ্যের মন্ত্রীর বাড়িতে দেখালাম, এইবার দেখাবো ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দফতর। প্রায় 72 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজ্যের মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর ভাইয়ের বাড়িতে, যদিও পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছেন স্বরূপ বিশ্বাসের স্ত্রী তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে কি বলেছেন জুঁই বিশ্বাস বিজেপিকে আক্রমণ করে দেখাবো, তারপর ফিরে আসছি আলোচনায়। অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা। দেখুন, আজকে ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সি, আইটি, এরা এই সময় ভোট নির্বাচন যেখানে ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তো এইগুলো দিয়ে রেড করিয়ে এখন নির্বাচনের সময় আমার 2 দিন নষ্ট হয়ে গেল। টার্গেট ছাড়া কি হয়? আপনি দেখুন তো কোন বিজেপির বাড়িতে, কোন বিজেপি নেতা মন্ত্রীর বাড়িতে ইডি, সিবিআই, আইটি গেছে? একটা আমাকে ঘটনা দেখান যেখানে আইটি, ইডি বা সিবিআই গেছেন এই লাস্ট 4-5 বছরে। কোথাও যায়নি। সুতরাং বিরোধীদের টার্গেট, 2জন মুখ্যমন্ত্রী অলরেডি তো অ্যারেস্টেড, দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্টেড, হেমন্ত সোরেন অ্যারেস্টেড। তো আমরা বোঝাই যাচ্ছে তো বিরোধীদের ওরা এত ভয় কেন পাচ্ছে। যদি আপকি বার 400 পার হয় তাহলে তো ওনারা এত ভয় পাওয়ার দরকার নেই। 72 ঘন্টা সাম্প্রতিককালে কোনো এজেন্সির দীর্ঘতম সময় ধরে সম্ভবত তল্লাশি চালানো হয়েছে রাজ্যের মন্ত্রীর ভাইয়ের বাড়িতে। দর্শকেরা জানেন এর আগে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে প্রায় 2 দিন ধরে তল্লাশি চালানো হয়েছিল। আজকে যেটা শেষ হয়েছে স্বরূপ বিশ্বাসের বাড়িতে প্রায় 71 ঘন্টা 3 দিন ধরে। কিন্তু আমি এইখানে দেবজিতের কাছে আসতে চাইবো যে প্রায় 3 দিন ধরে তল্লাশি চালানোর পর কার্যত কিছুই পাওয়া যায়নি। স্বরূপ বিশ্বাস এবং তার স্ত্রী যেটা অভিযোগ করছেন, সবটা একেবারে টার্গেট করে তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি, সেই কারণে তাদের টার্গেট করা হচ্ছে। বাপরে বাপ, যদি কিছু নাই পাওয়া গিয়ে থাকে তাহলে সেটা আদালতে বলবেন। প্রথম কথা হচ্ছে যে কে কাকুন কার বাড়িতে কিভাবে তদন্ত করবেন, কোন এজেন্সি, সেটা তো বিজেপি ঠিক করে না। সুতরাং আমাদের এই নিয়ে কিছু বলার নেই। কিন্তু যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসেছে এবং আমাদের ঘরের ছেলেমেয়েগুলো যতদিন ধরে ওই মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আর গান্ধী মূর্তির নিচে যখন বসেছিল, তখন তো এনাদের কোনোদিন দেখা যায়নি কোনো রকম সহানুভূতি নিয়ে গিয়ে তাদের পাশে গিয়ে বসেছেন, তাদের মাথায় হাত বুলিয়েছেন বা তাদেরকে আশা দিয়েছেন, বিশ্বাস জাগিয়েছেন যে তোমরা চিন্তা করো না, ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে এবং আমরা সরকারি দলের সঙ্গে আছি, এরকম তো আমরা দেখিনি। তো সুতরাং আজকে ওনার বাড়িতে যদি ওনাদের বাড়িতে যায়, এটা খুবই লজ্জাস্কর এবং দুঃখজনক যে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রীর বাড়িতে এরকম যাচ্ছে। অধিকারীর ক্ষেত্রে খুবই খারাপ লাগছে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কোথায়? অজিত পাওয়ারের ক্ষেত্রে মামলা করো। শিবরাজ সিং চৌহানের ব্যাপক মামলা করো। ক্ষেত্রে কোথায়? হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, মামলা করো, পরিষ্কার গিয়ে বলো যে এই সব জায়গায় হচ্ছে না কেন। আপনারা 72 ঘন্টা করে যাবেন, বাড়িতে খাওয়া দাওয়া করবেন, ফল কি হবে সেটাও এখন বলে দিচ্ছি। তোমাদের উঠিয়ে নিতে হবে মামলা, যেরকম কেজরিওয়াল মামলা তুলে নিয়েছেন, এই রাজনীতি ঠিক সেইরকম তোমাদেরকেও মামলা তুলে নিতে হবে। আমি শুধু এইখানে উল্লেখ করতে চাইবো একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে প্রশ্নটা, দেবজিৎ, প্রশ্নটা শুধু মামলা করা বা না করার মধ্যে নয়, প্রশ্নটা হচ্ছে নীতি এবং নৈতিকতার। দর্শকদের মনে থাকবে মধ্যপ্রদেশের ভোপালে দাঁড়িয়ে যখন অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করছেন, যেই মুহূর্তে দল বদল করছেন সেই দুর্নীতির কোনো তদন্ত ইডি করছে না। শুধু তাই নয়, ডেপুটি চিফ মিনিস্টার পর্যন্ত করে দেওয়া হচ্ছে। প্রশ্নটা কিন্তু থাকছে বিজেপির ক্ষেত্রেও। আর এইবার দেখাবো ইলেকটোরাল বন্ড। এই বন্ড বিতর্কে অস্বস্তির মুখে তৃণমূলের মুখে ড্রপ বক্সের তত্ত্ব। ইলেকটোরাল বন্ডে তৃণমূলের ড্রপ বক্সে 1,609 কোটি টাকা জমা পড়েছে। তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকতো, যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা পড়তো, যারা দিতে চেয়েছেন তারা দিয়ে গেছেন, ভোট ছাড়া কারুর নাম ছিল না। এরকম একটা আজব সাফাই দিতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে। কি বলছেন কুণাল ঘোষ এই ইলেকটোরাল বন্ডের ড্রপ বক্স তত্ত্ব নিয়ে? দেখুন। বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড,
তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি। সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে, সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে, নানা কারণ থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে বার্গেন করে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে সেখান থেকে বন্ড কিনিয়ে টাকা নেয়া, যেটা বিজেপির পক্ষে সম্ভব, কারণ ক্ষমতাটা তাদের হাতে, তৃণমূলের হাতে ক্ষমতাও নেই, তাই তৃণমূল সে কাজ করেনি। দেখুন, একই বক্তব্য অন্য রূপে ধরা দিচ্ছে। দর্শকদের মনে থাকবে যে অনুব্রত মণ্ডলের সে অমোঘ উক্তি, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে কুণাল ঘোষ বলছেন যে উন্নয়নের স্বার্থেই হয়তো তারা দিয়েছেন, মানে অনুব্রত মণ্ডল হোক বা কুণাল ঘোষ হোক, উন্নয়ন কিন্তু তৃণমূলের হাত ধরে রাজ্যে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমি এবার সুদীপের কাছে আসতে চাইছি। সুদীপ, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, সুদীপের দল ছাড়া অন্য কোনো দল এ রাজ্যে উন্নয়ন করে নাকি? জানা নেই আমার। সুদীপ না, করে না তো। আমার বক্তব্য হচ্ছে আপনারা বসে তৃণমূল কংগ্রেসকে এত গালিগালাজ করতে পারেন, তুমি অস্বীকার করছো তোমার দল উন্নয়ন করে না? এই প্যানেলে আরে প্রশংসা করলাম তো, তারা সবাই গালাগাল করতে পারে, কিন্তু বাংলার আমি বলছি প্রশংসা করছি তৃণমূল বাংলার মানুষের কাছে না, তৃণমূল কংগ্রেস উন্নয়নের জন্য 1609 কোটি টাকা মানুষের কাছে ড্রপ বক্স দিয়ে জমা পড়েছে। তৃণমূল কংগ্রেস খানিকটা মন্দির, মসজিদ, গুরুদ্বারার মতো প্রণামী বাক্স আছে রাখা। যেমন মাকে বিশ্বাস করে, মায়ের প্রতি কামনা করে আমরা যেমন মন্দির, মসজিদ, গুরুদ্বারায়, মাজারে আমরা যেমন দক্ষিণা দিই, সেইভাবে তারা এসেছে। এটাতে বিজেপির এত হিংসের কি আছে? এত কিছু করেও বিজেপির ইলেকটোরাল বন্ডে তো ভাই এত এসেছে, তাতে যদি তৃণমূল কংগ্রেসকে বাংলার লোক বা তৃণমূল কংগ্রেসকে ভরসা করে কেউ চাঁদা দেয়, তাতে এত রাগ, এত গোসা, এত সেটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেসকে মানুষ মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জার মতো ভরসা করে। ঠিকই তো, আমি বলছি যে অবারিতদার, আমি বলছি যে ইলেকটোরাল বন্ড এবং ওই ড্রপ বক্স দিয়ে 1609 কোটি টাকা তৃণমূলের ভান্ডারে ঢোকার পর যে উন্নয়ন যেভাবে তোমরা রাজ্যে করছো, একইভাবে দেবজিৎরা করছে। উন্নয়নের ফলকুধারা বই দিচ্ছে। না না, আমি এখানে তাহলে আমাকে বলতে হবে দেবজিৎ দাদের পার্টি কিন্তু অজিত পাওয়ারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, অজয় মিশ্রাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। অবশ্যই আমরা রাজীব বন্দ্যোপাধ্যায়, এক সেকেন্ড, রাজীব বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন বনসহায়ক পদে দুর্নীতি, তারপরে বিজেপি থেকে দলে ফেরালে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তদন্তে, কি হয়েছে তদন্তে? জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরিয়েছে জেলে যাওয়ার পরে, পার্থ চট্টোপাধ্যায়ের জেলে যাওয়ার পরে, তৃণমূল কংগ্রেস জেলে যাওয়ার তার আগে কিছু হয়নি। জেলে যাওয়ার পরে উল্টোটা বলো, এই জ্যোতিপ্রিয় মল্লিককে ভুরি ভুরি অভিযোগ আসার পরেও 10 বছর ধরে খাদ্যমন্ত্রী পদে তোমরা রেখে দিয়েছিলে। একটা কথা তো মানতে হবে, জ্যোতিপ্রিয় মল্লিক একাধিকবার সংবাদ মাধ্যমে দুর্নীতি হতে স্বীকার করছেন, তারপরেও পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে একটা অভিযোগ এলে 50টা মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, হাজার হাজার নারী সুরক্ষা বাহিনী, ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যখন পক্সো মামলায় অভিযোগ ওঠে, তখন বিজেপির কোন নেতাকে দাঁড়িয়ে সেটার বিরোধিতা করতে দেওয়া যায় না, কিংবা তাদের বিরুদ্ধে কোনো টিম আসে না, তাদের বিরুদ্ধে কোনো টিম আসে না। আমি বলছি এটা আমি সুদীপের সঙ্গে সম্পূর্ণ একমত যে এই নির্বাচনী বন্ডে সবথেকে বেশি ফায়দা বা লাভবান হয়েছে বিজেপি। আচ্ছা, এই সঙ্গে এটা উল্লেখ করতে হবে যে আম আদমি পার্টি, যাদের জাতীয় আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে এবং যারা গ্রেফতার করেছে সেই ইডি, আম আদমি পার্টির অভিযোগ হচ্ছে সেই ইডি গ্রেফতার করেছিল পি শরৎচন্দ্র রেড্ডিকে 2022 সালে, যিনি ছিলেন একটা ফার্মা কোম্পানির অন্যতম ডিরেক্টর। আচ্ছা, তারপর জামিনের আবেদন করেন,
সেই জামিনের আবেদনের কোনো বিরোধিতা ইডি করেনি। তিনি যেই মুহূর্তে জামিনে ছাড়া পেলেন 5 কোটি টাকা নির্বাচনী ইলেকটোরাল বন্ড মারফত দিলেন বিজেপির খাতায়, তারপরে রাজসাক্ষী হলেন এবং তারপর আরও 25 কোটি টাকা বিজেপির খাতায় এই পি শরৎচন্দ্র রেড্ডি দিয়েছেন। ফলে কোনো কিছুর বিনিময় ছাড়া এমনি এমনি বিজেপির তহবিলে টাকা ঢুকেছে দেবজিৎ? না, প্রথমে আমি একটু বাংলায় আসি, ভারত ভ্রমণে পড়ে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই যে 87.35 কোটি মানে 88 কোটি টাকা, একটুখানি কম, 87 কোটি টাকাই ধরে নিই আমরা। সেই 87.5 কোটি টাকা এই যে তৃণমূল কংগ্রেসের বন্ডে গেছে, মানে বন্ড হিসেবে দিয়েছেন, এই 87 কোটি টাকা কারা দিয়েছেন? লটারি কোম্পানি আর আবগারি কোম্পানি আরও কিছু বেশি টাকা দিয়েছেন। তার মানে মদের থেকে আর লটারি কোম্পানি থেকে আমি একবারও কোনো নীতি বা নৈতিকতার কথা বলছি না, আমি বাংলার পরিস্থিতির কথা বলছি। এই মুহূর্তে এর মধ্যে যে রোজগার আমি বলবো মানছি তো, কিন্তু এই মুহূর্তে যে রোজগার তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে করেছে এটা কিন্তু রাজ্যের এক্সটেকারে যায়নি, রাজ্যের করের পরিকাঠামোর মধ্যে এই 87 কোটি টাকা কিন্তু ঢোকেনি, এটা সরাসরি তৃণমূল কংগ্রেসের খাতাতে এসেছে। এবং সেই বন্ডে যে কুণালবাবু যেগুলো বললেন যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে টপাস করে প্রণামীর মতন টাকা দিয়ে ফেলে চলে যাচ্ছে, মানুষ কি, বাংলার মানুষকে কি আপনারা বোকা ঠাউরান? কি জন্য টাকা দিয়েছে, কারা টাকা দিয়েছে? এই যে এত বড় বহুতল পড়ে গেল, প্রচুর কোম্পানির মধ্যে ইনভলভ হতেও পারে, না হতে পারে, এত গেল, এতগুলো প্রধানমন্ত্রীর পদত্যাগ এখনো বলছি, এখনো আমি পদত্যাগের কথা বলছি না, শুধু গুলিয়ে দিও না। কথা হচ্ছে যে এই বন্ডের টাকা কারা দিচ্ছে সেই নিয়ে কোনো বন্ডের টাকা দেওয়া নিয়ে কোনো আপত্তি বিজেপির পক্ষ থেকে আমরা করছি না। আমরা শুধু একটা কথাই বলতে চাই যে টাকার লেনদেন কোনো কিছুর বিনিময় হয়েছে কিনা। আর একটা কথা, এক্ষুনি সিপিএম এর লোকেরা কলার তুলে এক্ষুনি বলবে যে আমরা তো শূন্য বিধানসভাতেও লোকসভাতেও, আমরা কিন্তু বন্ডেও শূন্য। এবারে কথা হচ্ছে ডিএমকে বলে একটি দল, তারা একটা হলফনামা দিয়েছে, সেই ডিএমকে দল যারা 650 কোটি টাকা যারা তুলেছে, তারা হলফনামা দিয়ে বলেছে দেখো আমরা তুলেছি ভালো কথা, কিন্তু এখান থেকে আমরা সিপিআই কে 15 কোটি দিয়েছি আর সিপিএম কে 10 কোটি দিয়েছি, আরেকটা কি ওই দক্ষিণী দলকে তাদের 5 কোটি দিয়েছি। সিপিএম আবার সেখানে গিয়ে হলফনামা দিয়ে বলেছে ট্রানজাকশন অফ মানি ফ্রম বন্ড ইজ নো অফেন্স। তার মানে বন্ডকে আমরা মানছি, মানে সিপিএম এর কথা বা কমিউনিস্টদের কথা অনুযায়ী বন্ডের বন্ডকে আমরা ভালো বলে মানছি না, কিন্তু তার থেকে আসা টাকাটাকে কিন্তু ভালো বলে মানছি। আমি বলছি চয়নদা আপনি খেয়াল করবেন, আমি দুজনকে থামালাম, যেখানে প্লিজ এক সেকেন্ড আমি চয়নদার কাছে আসবো। দেবজিৎ বলছে বন্ডকে ভালো বলে মানছি না, অথচ বন্ড প্রথা যেন থাকে, যেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করে, তার জন্য বারে বারে আদালতে তোমরা দ্বারস্থ করেছো এই বন্ড প্রথা চলতে থাকুক। আজকে তোমরা এখানে স্টুডিওতে এসে বলছে বন্ড প্রথাকে আমরা ভালো বলে মানছি না, বলছি এই দুই রকম কথা মানুষ বিশ্বাস করবে কেন? ভালো বলে মানে খুব স্পষ্টভাবে জানাতে চাইছি, বলতে চাইছি যে এখানে আমরা কি হয়েছে না হয়েছে জাতীয় স্তরে সবাই দেখেছে, সবাই জানে। ওষুধ কোম্পানি টাকা নিয়েছে, ওষুধের দাম বেড়েছে, জীবনদায়ী ওষুধ মানুষ সেটা হচ্ছে নির্দিষ্টভাবে মাথায় রাখতে হবে, নির্দিষ্টভাবে মাথায় রাখতে হবে। একদম পরিষ্কার কথা এখানে জানিয়ে যাচ্ছে, আপনারা বন্ডকে যদি চুরি বলেন এখানটায় বারবার এই কথা আসবে আমি বুঝতে পারছি, কিন্তু এখানে খুব স্পষ্টভাবে জানানো দরকার যে এই বন্ডের বিরোধিতা প্রথম থেকে আমরা করেছি, আইনগতভাবে করেছি। আমরা ছিলাম বলেই মানুষ জানতে পেরেছে কোন কোম্পানি কত টাকা দিয়েছে, ইনক্লুডিং আজকে যেটা নিয়ে হচ্ছে আমি এখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসতে যাবো। আমি সবাইকে থামালাম, সেটা হচ্ছে আমি গদাধরবাবু একটা খুব বেসিক জায়গায় আসতে চাইছি। যখনই কোর্ট একটা যেটা চলে আসছে, ধরুন যে ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক এবং অবৈধ বলছে, তার মানে ধরুন এই অবৈধ পথ মারফত যে ট্রানজাকশন যা হয়েছে, যে পরিমাণে টাকা গেছে, পুরোটাই তো ইললিগাল এবং আনকনস্টিটিউশনাল। আমি বলছি আইনের চোখে সেটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, মানে তার সেটারও তো একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। ডেফিনেটলি আপনি যদি ইলেকশন কমিশনের লেটেস্ট যে এই যে আপনার ইনস্ট্রাকশনে দিয়েছে, সেখানে বলেছে যে এমপি ইলেকশনে পার ক্যান্ডিডেট 87 লাখ খরচা করতে পারে, বারিং গোয়া, অরুণাচল অ্যান্ড সিকিম, এই তিনটে স্টেট বাদ দিয়ে ওদের কম, একটু ওদের 50 লাখ করে। তো এই যদি ইলেকশন কমিশন বলে যে পার ক্যান্ডিডেট আপনাকে
75 lakhs-এর মধ্যে লিমিট রাখতে হবে। তাহলে এই যে কোটি কোটি টাকার ব্যাপারটা আসছে কোত্থেকে? এই যে আপনি কোটি কোটি টাকা হিসাব দিচ্ছেন বিভিন্ন কর, ইরেসপেক্টিভ, আমি কোনো দলকে বলছি না, ইরেসপেক্টিভ পার্টি। তার মানে এই যে টাকাটা, এই টাকাটা তো খরচা হচ্ছে কীভাবে, তার তো কোনো হিসাব নেই। কারণ ইলেকশন কমিশনকে যে হিসাবটা দেবে সেটা কিন্তু ওই লিমিটেড 75 lakhs-এর মধ্যে, তার বেশি ইলেকশন কমিশনের এম্বার্গো দিচ্ছে। আমি আজকে আনলাম না, আমি ডিটেলস পড়েছি ওটা। আমি প্রত্যেক পলিটিক্যাল লিডার্সকে ওরা রিকোয়েস্ট করেছে এবং তাই জন্য একটা কমিটি করে দিয়েছে ওরা, যারা দেখবে। আমি এইখানে শুধু আরেকটা তথ্য দিয়ে রাখা দরকার, অনৈতিক বলে কিছু বলা হয়নি, কিন্তু আমি সুদীপের কাছে এইখানে আসতে চাইছি। এই যে 1609 কোটি টাকা, তার মধ্যে দেখতে পাচ্ছি যে স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস তারা তৃণমূলকে সব থেকে বেশি দিয়েছে 542 কোটি টাকা, এবং যে পরিমাণ টাকা এই লটারি সংস্থা দিয়েছে 40% তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। আমি শুধু একটু অতীতে ফিরে যাই সুদীপের কাছে আসার আগে, যে তখন এই নির্বাচনী বন্ড নিয়ে এত হইচই, কে কাকে কত টাকা দিয়েছে, এই বিষয়টা তখন সারফেসেই আসেনি। তখন দেখা গেছিল এই মুহূর্তে যিনি জেল তিহারে রয়েছেন সেই অনুব্রত মণ্ডলের, তিনি 2021 সালে ডিসেম্বরে এই লটারিতে পেয়েছিলেন 1 কোটি টাকা, 2020 জানুয়ারিতে তার কন্যা সুকন্যা পেয়েছিলেন 50 লাখ টাকা, 2019-এ 26 লাখ টাকা সুকন্যা মণ্ডল পেয়েছিলেন, ওই একই বছর 25 লাখ টাকা সুকন্যা মণ্ডল পেয়েছিলেন, ওই একই বছর অনুব্রত মণ্ডল 10 লক্ষ টাকা পেয়েছিলেন, 2017-তে এনামুল হক তিনি 50 লক্ষ টাকা পেয়েছিলেন। ফলে শুভেন্দু অধিকারী ডিয়ার লটারি নিয়ে অভিযোগ তোলার বহু আগে থেকে এই বিষয়গুলো কিন্তু সারফেসে রয়েছে। না, তৃণমূল কংগ্রেস তো লটারি জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, তিনবারের নির্বাচিত সরকার মানুষের জন্য কাজ করেছে, উন্নয়ন করেছে, এবং তৃণমূল কংগ্রেসকে কে চাঁদা দেবে সেটা তো তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ করে না। আশ্চর্য, সবটাই তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ করে না। পছন্দ হয়তো বিজেপিকে পছন্দ নয়, সব টাকা বিজেপি আমি বলছি তৃণমূলকে বাদ দিয়ে তৃণমূলকে আলাদাভাবে পছন্দ হওয়ার বিশেষ কোনো কারণ আছে? তৃণমূল নিশ্চয়ই কিছু দিচ্ছে নাকি? সেটা তাকে জিজ্ঞেস করুন। আমি বলছি তৃণমূল, আচ্ছা তুমি ডিআর লটারি তৃণমূলকে যখন টাকা দিচ্ছে যারা, তৃণমূলকে যে ডিআর লটারি টাকা দিচ্ছে তারা সেই ডিআর লটারি তৃণমূল থেকে পাচ্ছেটা কি? এইটা তো সহজ প্রশ্ন। তো আপত্তি, দেশে এতগুলো তদন্তকারী সংস্থা রয়েছে, তারা কি করছে? লটারি ব্যবস্থা কথা বলছিলে, এই হচ্ছে মুশকিল। আমি আরে কোর্ট বলে আমি দেবজিতের কাছে আসার আগে যেখানে সুদীপ প্রশ্ন করছি যে এতগুলো তদন্তকারী সংস্থা আছে, এজেন্সি আছে, তারা কি করছে, কি মুশকিল দেখুন। তারা যখন তদন্ত করে তখন বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা। ফলে বিষয়টা ভোট যত এগিয়ে আসছে ততই সবটা যেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি আমরা জানি না। ক্যাশ ফর কোয়েশ্চেন, অর্থাৎ একেবারে ঘুষের বিনিময়ে প্রশ্ন, এই যে অভিযোগ, সেই অভিযোগে মহুয়া মৈত্র 3টে ঠিকানায় তল্লাশি, আলিপুর এবং কৃষ্ণনগরে 2টি ঠিকানায় তার তল্লাশি চলছে, সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে। বিজেপির তরফে কি বলা হচ্ছে রাখবো একবার আপনাদের সামনে। যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক, সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারেন। দেবজিৎ, একেবারে তৃণমূলের অভিযোগ, ত্রিফলা আক্রমণ তোমরা তৃণমূলকে করছো কিরকম? এক হচ্ছে ইডি বীরভূমে তৃণমূলকে দুর্বল করার জন্য চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রায় 19 ঘন্টা। আচ্ছা, আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্স, একেবারে অরূপ বিশ্বাস, যে অরূপ বিশ্বাস হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত ছায়াসঙ্গী, তার প্রায় সব শপথসূচিতে তিনি থাকেন, তার পরিবারকে তোমরা টার্গেট করেছো ইনকাম ট্যাক্স। এবং তৃতীয় হচ্ছে সিবিআই, মহুয়া মৈত্র লোকসভায় সব থেকে ভোকাল যিনি সাংসদ ছিলেন তৃণমূলের, তাকে টার্গেট করে। তৃণমূলের অনেক বড় নেতা আছেন, জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন, এখনো আছেন, কই তাদের সবার বাড়িতে তো আর সিবিআই বা ইডি বা ইনকাম ট্যাক্স গিয়ে রেড করছে না। আর এই মহুয়া মৈত্র যা করেছেন, তিনি দেশ বিরোধী কাজ করেছেন, জাতীয় যে সম্পত্তি সেটা এক ধরনের তছরূপে সামিল হয়েছে, এটাই কথা আমি বলছি না এই টেলিভিশন চ্যানেলে বসে। মহুয়া মৈত্র নিজে স্টেটমেন্ট দিয়েছেন কমিটিকে, কোন কমিটি? সংসদীয় কমিটিকে, এবং তারপরেই হয়েছে। সুতরাং এ নিয়ে এদের বলার কি আছে? সুকান্ত মজুমদারের প্রসঙ্গে আসি, যে সব আজে বাজে কথাবার্তা বলছে যে লগইন পাসওয়ার্ড দিয়ে, না আজে বাজে কথা মানে নিজেই আজে বাজে কথা মানে প্রমাণিত এবং পরীক্ষিত। লোকপাল
লোকপালে 2022 সালের মে পরীক্ষিত মাস এবং থেকে প্রমাণিত সুদীপ, লোকপালের কোনো কোনো আজে বাজে চেয়ারম্যান কথা নেই। নয়। না, না, না। 2022 সালের মে না, না, মাস না। থেকে লোকপালের কোনো চেয়ারম্যান নেই, 8 ঠিক আছে। সদস্যের কমিটি, সেই 3টে শূন্য পদ ফাঁকা। আবারও কোন বলছি। লোকপালে এটা প্রমাণিত হলো? আবারও বলছি, এই লোকপালে কি কোনো 3টে প্রপার শূন্য পদ গাইডলাইন বেশ ফাঁকা। বেশ 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 আমার সময় একেবারে শেষের দিকে। চয়ন ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য। বেশ 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 সব এখানে কিছু ভুলে যাওয়ার আগে চয়ন ভট্টাচার্য। এরা বলতে দেবে না। আমি দুজনকে থামালাম, আইনি- তৃণমূল বিজেপির প্রতিনিধিদের থামালাম, আমি সিপিএম এর প্রতিনিধি। আচ্ছা, নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে আইন যদি আইনের পথে চলে কিছু বলার ছিল না, কিন্তু এই সিবিআই তদন্ত যেটা হচ্ছে সেই তদন্তটা আমরা যদি গোড়ার দিকে যাই তাহলে বোঝা যাবে যে প্রশ্নগুলো মহুয়া মৈত্র করেছিলেন সে তখন তৃণমূল দাঁড়ায়নি তার পাশে। মহুয়া মৈত্র নির্দিষ্টভাবে একটা শিল্পগোষ্ঠীর আদানের বিরুদ্ধে উনি কথাগুলো বলেছিলেন, তার প্রশ্নগুলো তুলেছিলেন, যার ফলে তখন থেকে ভিন্ডিটি ব্যাটিটি। অথচ আমরা দেখতে পেয়েছি বিদুরির যে জাতিহিংসা বা ধর্মীয় হিংসা নিয়ে তখন চুপ করেছিল। এমনকি একাধিক ক্ষেত্রে হচ্ছে। আমরা একেবারে সাধারণ মানুষ হিসেবে শুধু এইটুকু চাইতে পারি যে তদন্ত স্বচ্ছভাবে হোক এবং এই তদন্তের সত্যিটা একেবারে জনসাধারণের কাছে সত্যিটা বেরিয়ে আসুক। এই আশা রেখে অনুষ্ঠান শেষ করলাম।